এই শুনে নে, একটাও যদি ম্যাট্রেস খারাপ বেরোয় না, সব কটা ফেরত পাঠিয়ে দেবো, বুঝেছিস তো? রাজেশ্বর বাবু, বিজনেসে এক দু পিস তো একটু ডিফেক্টিভ হবেই বলুন, তাতে তো টেনশন করবার কি আছে। এই নিন, এইখানে সই করে দিন। আরে এত ভারী কেন রে? এই তোষকের মধ্যে কি জল ভরে নিয়ে এসেছে? আরে ভাই, যেমন ভারী তেমনি ব্যাকাটেরা। চল একবার স্যারকে দেখাই। দাদাকে দেখাই। আরে স্যার, এই দেখুন, এটা খারাপ আছে। ভীষণ ভারী। কি আরম্ভ করেছিস বলতো? এটা কি তুলে এনেছিস? স্যার আমি জানি না, আমার কাজ শুধু ট্রাক চালানো। আমি মাল পৌঁছে দিয়েছি, ব্যাস। চল চল, হ্যাঁ। নামা দেখি এটা। সাবধানে সাবধানে, ওই ওই দিকটায়, ওখানটায় রাখতো। দেখে দেখে। খুলবো দাদা? হ্যাঁ খোল খোল, দেখ তো। দুর্গন্ধ কোথা থেকে আসছে? লাশ? সব রেখে দিয়েছি। দিন, টাকা দিন। কত হলো? 1500। মনে হচ্ছে 25 নম্বরে কোনো নতুন ফ্যামিলি এসেছে। 2000 দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা উনি ভাড়ায় নিয়েছে না কিনে নিয়েছে? চলো গিয়ে জিজ্ঞাসাই করে নি। হ্যালো, আই এম অভয়, আপনাদের নতুন প্রতিবেশী। হাই। হাই। হাই, হাই। আমি নীলেশ, এটা চন্দন, আর এটা হলো সারিকা। আরও আমি মায়া। আমার ইন্ট্রো আমি নিজেই দিলাম। আর আমি জাসমিন। আমার মিষ্টি মেয়ে। খুবই মিষ্টি মেয়ে। ওর মিষ্টি মুখটা দেখে একদম গলবেন না। যতটা মিষ্টি তার থেকে বেশি দুষ্টু। আমার দুষ্টু বাচ্চা একটুও পছন্দ নয়। আরে আমি তো মজা করছিলাম। ওই সামনের বাড়িটায় কারা থাকেন? ওটা ওটা তো অনেকদিন ধরে খালি পড়ে আছে। আর যত খালি থাকে ততই ভালো। মানে? আহা, কিছু না। কি নীলেশ, ওরা তো আজকেই এসেছে আর তুমি ভয় পাইয়ে দিচ্ছ। কিছু ভয়ের কারণ আছে নাকি? ব্যাপারটা এমনই, যারাই এখানে এসে থাকে তারাই উধাও হয়ে যায়। উধাও হয়ে যায় মানে? মানে ওদের কোনো পাতাই পাওয়া যায় না, ওরা গায়েব হয়ে যায়। কিছু মাস আগেই এই বাড়িতে রাজ, সিমরন আর ওর ছেলে শ্লোক থাকতে এসেছিল, কিন্তু কে জানে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। অনেক লোকে তো আবার এটা বলে যে এই বাড়িটা হন্টেড। কি চন্দর, এইসব কথা বাচ্চার সামনে বলতে নেই। আই এম সরি, এটা বলতে পারেন গুজব। হ্যাঁ, আর আপনারা ওই বাড়িতে থাকবেন নাকি? আপনারা তো এই বাড়িতে থাকতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার সন্ধে দেখা হবে। ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে। চলো অভয়। হ্যাঁ চলো। হ্যাঁ, আর কোনো জিনিসের দরকার হলে প্লিজ বলবেন। একদম। থ্যাংক ইউ, Thank থ্যাংক you. ইউ। বাই। খুব কষ্টের মৃত্যু স্যার। একজন মহিলাকে এরকম নৃশংসভাবে কে মারতে পারে? খুনিদের হৃদয় বলে কিছু থাকে না সচিন। এই খুনিরা মানুষের ছদ্মবেশে রাক্ষসের মতো। খুন করার আগে বোধহয় মহিলার সাথে
হাতাহাতিও হয়েছিল। স্যার আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে দেখে। মহিলাদের উপর যারা হাত ওঠায় তাদের উল্টো ঝুলিয়ে দেওয়া উচিত। তুমি ঠিকই বলেছ। এটা তো ড্রিপের দাগ মনে হচ্ছে। স্যার মনে হয় এই মহিলা সম্প্রতি হসপিটালে গিয়েছিলেন। তাহলে এই হসপিটাল থেকে এই মহিলার ব্যাপারে খোঁজ করা যেতে পারে। কিন্তু স্যার ওই হসপিটালের খোঁজ পাবো কি করে? নিখিল, এই মহিলা যে শাড়িটা পরে আছে সেটা দেখো। খুব কম দামি শাড়ি একটা, আর এর হাতটাও দেখো, একজন পরিশ্রমী মানুষের হাত। এর থেকে বোঝা যাচ্ছে মহিলাটা নামি দামি কোনো হসপিটালে যায়নি নিজের চিকিৎসার জন্য। নিশ্চয়ই কোনো সরকারি হসপিটালেই গিয়েছিল এই মহিলা, যেখানে গরিব লোকেদের চিকিৎসা বিনা পয়সায় করা হয়ে থাকে। সচিন, শহরে যত সরকারি হসপিটাল আছে সব জায়গায় খোঁজ করো। স্যার তো তোমাদের মালিক রাজেশ্বর এই লাশটাকে দেখে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ সাহেব, এটা তো ভালো হয়েছে যে আমরা ঠিক সময় হসপিটালে নিয়ে এসেছি। আচ্ছা, ওই ট্রাকের ড্রাইভার যে ট্রাকে এই লাশটা এসেছিল তার ব্যবহার কি গন্ডগোলের মনে হচ্ছিল? না না, একদম নয় স্যার। না, ও তো একদম ঠিকঠাকই ছিল, আর ঠাট্টা তামাশাও করছিল আমাদের সঙ্গে। ঠাট্টা তামাশা করছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, এই জিনিসগুলো এই দোকানে কোথা থেকে আসে? অভয়, হুম, ওই সামনের বাড়িটার কথা না আমি কিছুতেই ভুলতে পারছি না। রিল্যাক্স নেহা, তুমি অকারণে টেনশন করছো, এরকম কিছুই নেই। আচ্ছা শোনো, তুমি ইলেকট্রিশিয়ানকে ফোন করেছো এসির জন্য? আই এম সরি, আমি এক্ষুনি করছি। ছেড়েই দাও, আমি জানতাম তুমি ফোনটা করবে না, আমিই করে নেব। তাছাড়াও বাড়ির সব কাজ তো আমাকে নিজেকেই করতে হয়। আরে নেহা, আমি করছি তো, শোনো না। কে ছিল ওই হন্টেড বাড়িতে? দেখ, সত্যি বল, কে এই মেয়েটা? আমি সত্যি বলছি সাহেব, আমি জানি না ইনি কে। জানিস না তুই? এই মহিলা একটা গদিতে শুয়েছিল তোরই ট্রাকে, আর তুই জানিস না একে? স্যার ট্রাকের ভিতর মাল তো এরা ভরছিল, আমি তো শুধু চালাই। এই শোন শোন, আমাকে ফাঁসাচ্ছিস কেন? হ্যাঁ, ট্রাক মিলের বাইরে নিয়ে গিয়ে তুই তার ভেতরে যা খুশি রাখবি? একদম ঠিক স্যার। লাশ যখন এই ট্রাকে পাওয়া গেছে তখন আমাদের দোষ কোথায়? এরকম তো নয় যে আমাকে ফাঁসানোর জন্য ওই লাশটাকে আমার দোকানে পাঠিয়ে দিয়েছো। আরে আমাকে কি পাগল কুত্তায় কামড়েছে নাকি? আরে আমি যদি খুন করতাম তাহলে লাশকে জঙ্গলে পুঁতে দিতাম, এখানে পাঠাতাম না। আচ্ছা, এই গদিগুলো কখন রাখা হয়েছিল? কাল রাত্রিরে স্যার। কাল রাতে যখন ট্রাকে গদিগুলো তোলা হচ্ছিল আপনি এখানে ছিলেন? হ্যাঁ একদম। শেষ গদিটা লোড করে এরা যতক্ষণ না মিল বন্ধ করেছে আমি ততক্ষণ এখানে ছিলাম। তো যখন গদিগুলো ট্রাকে তোলা হচ্ছিল তখন তার মধ্যেই অন্য একটা প্যাকিং, অন্য একটা রঙের গদি এখানে তোলা হচ্ছিল, আপনি খেয়াল করেননি? স্যার ওই রকম কোনো প্যাকিং যখন ছিলই না তখন দেখবো কি করে? তাহলে তো বিষয়টা পরিষ্কার যে লাশ ট্রাকে তখনই রাখা হয়েছে যখন ট্রাক মিল থেকে বাইরে গিয়েছে। কি মঙ্গু? না ম্যাডাম, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ, পুরো শ্বাস নিন। ডক্টর বিজয়, বলুন। আগে আমি সিআইডি অফিসার। সিআইডি এখানে? আসলে ব্যাপারটা হলো যে এরকম নৃশংস হত্যাকাণ্ড হলে সিআইডিকে আসতেই হয়। ও মাই গড, এটা কি করে হলো? মহিলাকে খুন করা হয়েছে। আচ্ছা এটা বলুন যে মহিলা দিন দুয়েক আগে আপনার কাছে কি এসেছিলেন? হ্যাঁ, এখানে এসেছিলেন, কিন্তু খুবই অসুস্থ ছিলেন উনি। দেখার পরে এরকম মনে হচ্ছিল যে অনেক দিন ধরে খাওয়া দাওয়া করেননি, তাই সঙ্গে সঙ্গে আমি ড্রিপ চালিয়েছিলাম। ওই অবস্থায় আর কিছু জানতে পেরেছিলেন? মানে? আমি বলতে চাইছি যে উনি ভয় পেয়েছিলেন। হ্যাঁ, খুব ভীত ছিলেন। বারবার এটাই বলছিলেন যে আমাকে কোনো ঘরে লুকিয়ে রাখুন, যাতে ও আমাকে খুঁজে না পায়। তারপর আমার তো তখন এইরকম মনে হচ্ছিল যে অসুস্থতার কারণে উনি এইরকম কথা বলছেন। সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ড্রিপ চালিয়ে দিয়ে বাইরে চলে গেছি। আর কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম যে উনি এখানে নেই। ও, ওই মহিলা ওনার নাম ঠিকানা লিখেছেন তো? হ্যাঁ, লিখিয়েছেন। ওনার নাম আর ঠিকানা পেতে পারি?
কোথায় যাচ্ছিস? স্যার স্যার আমরা কিছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমরা কিছু করিনি স্যার। সিআইডির পেছনে ডিটেকটিভগিরি খুব বিপজ্জনক কাজ, হ্যাঁ? না চল, স্যার, এই কাজের জন্য তো তোদের অবশ্যই মেডেল পাওয়া উচিত। না স্যার, আমরা তো কিছু করিনি স্যার। স্যার কালকে রাতে তো কাল রাতে কি হয়েছিল? কাল রাতে, হ্যাঁ? স্যার কালকে রাতে লাল রঙের একটা এলসফ কার আমাদের এখানে এসেছিল, হঠাৎ করে ট্রাকটাকে দেখে থেমে গেছিল। ট্রাক দেখে থেমে গেছিল, তারপর? গাড়ি থেকে একটা লোক বেরোলো, আর ও মিলের দিকে উঁকি মারছিল, এদিক ওদিক দেখছিল কেউ নেই তো। তারপরে ও নিজের গাড়ির ভেতর থেকে কালো রঙের একটা ব্যাগ বার করলো আর ফাটাফাট ওই ট্রাকে রেখে দিয়েছিল স্যার। ওই লোকটার মুখ দেখেছিলিস তোরা? ভীষণ অন্ধকার ছিল স্যার। কটার সময় হয়েছিল এটা? রাত্রিবেলা 1:30 পৌনে 2 হবে। তোরা কেন আটকাসনি ওকে? স্যার আমি তো জিজ্ঞেস করেছিলাম, কিন্তু স্যার আমাদের দুজনকে 5,000 টাকা করে দিল আর বললো যে এই ব্যাপারে যেন কাউকে আমরা কিচ্ছু না বলি। অপরাধীকে সাহায্য করেছো তোমরা? যখন হাত পেতে টাকাটা নিলি তখন মুখটা দেখতে পাসনি ওর? স্যার টাকাটা দেওয়ার সময় গাড়ির ভিতরেই বসেছিল ওরা। গাড়ির নাম্বার দেখেছিলি? নাম্বারটা তো দেখিনি, কিন্তু স্যার ওই গাড়ির ডিকি পরিষ্কার করছিল ঘষে ঘষে। ও, তার মানে এই লাশটা ওর গাড়ির ডিকি থেকে এই ট্রাকে এসেছে। লাল রঙের অ্যালসব কার। এই শব্দগুলো কোথা থেকে হচ্ছে? কিছু না। এই শব্দগুলো তো জানলা থেকে আসছে। আরে ইয়ার, কেউ নেই। কে তুমি? তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছো? কিছু তো বলো, তুমি আমাকে বলো। হয়তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। দাঁড়াও, খুলছেও না। হেল্প মি। তুমি অনেক বড় প্রবলেমে আছো। আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি। কোথাও যেও না, এখানেই থেকো, ওকে? আমি এক্ষুনি আসছি। ও কোথায়? ওখানে তো কোনো বাচ্চা নেই। কিন্তু ও এক্ষুনি এখানেই ছিল, আমার সাহায্য চাইছিল। জেসমিন, এটা কি মজা করার সময়? হ্যাঁ, আমি মজা করছি না মা, সত্যিও এখানেই ছিল, আমার সাহায্য চাইছিল। ওই বাচ্চাটা তো এখানেই ছিল, কোথায় গেল? তুমি যেই ভূতের সিনেমাগুলো দেখো না, তার জন্যই এইসব হচ্ছে। না না মা, সত্যি এখানে একটা ছেলে ছিল। বাবা মাকে বোঝাও না, আমি সত্যি কোনো একটা ছেলে দেখেছিলাম। দাঁড়াও, মা তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। ওখানে কেউ নেই, আমি সব জায়গা দেখলাম। আমি স্বপ্ন না, সত্যি বলছি। বাবু, পরের গল্পটা আমরা সকালে শুনি। প্লিজ মা। তুমি ঘুমাও আর আমাদেরকেও ঘুমোতে দাও। গুড নাইট মা, শুয়ে পড়ো। গুড নাইট। কিন্তু মা, বাবা, আরে মা, বাবা। ওখানে কেউ তো একটা ছিল, কেউ আমার থেকে সাহায্য চাইছিল।
লোকজন যতই লুকানোর চেষ্টা করুক না, কিন্তু লাশ কিছু না কিছু তো বলবেই। তো কেউ কি কিছু বললো? বলেছে, সম্পূর্ণ কাহিনীটাই বলে দিয়েছে। আচ্ছা, কমলাকে জানোয়ারের থেকেও খারাপ অবস্থায় রাখা হয়েছিল, কোনো এরকম জায়গায় যেখানে খুব আবর্জনা ছিল। অভিজিৎ, এই মেয়েটির কাপড়ে আমি কি পেয়েছি সেটা দেখো। সিলভার ফিশার সেন্টিপিড। ঠিক চিনেছ। কি জানি কতদিন ধরে এই মেয়েটি এই কাপড়টা পরেছিল। ও যদি ওর গল্প বলেই থাকে তাহলে এটাও নিশ্চয়ই বলবে যে কবে থেকে পড়েছিল ওখানে। অভিজিৎ, মেয়েটির কাপড়টা এই কথা বলছে যে এই কাপড়টা সে অনেক দিন ধরেই পরেছিল, কিন্তু এই মেয়েটির মৃত্যু একদিন আগেই হয়েছে। মনে হচ্ছে এই কমলাকে অনেক দিন ধরে ওখানে বন্দি করে রাখা হয়েছিল, আর যেই না ও নিজের প্রাণ বাঁচাবার জন্য পালাবার চেষ্টা করে, ওই অপরাধীরা ওকে মেরে দিয়েছে। এই ছবিটা দেখো, ছোট ছোট সাদা দানা। কমলার পায়ের চামড়ার থেকে পাওয়া গেছে। ফাঙ্গাস নাকি? ডিম, আরশোলার ডিম। আরশোলার ডিম? এই মেয়েটি এমন একটা জায়গায় বন্দি ছিল যেখানটা ছিল স্যাঁতস্যাঁতে অন্ধকার, আর সেই অন্ধকারের কারণে চারিদিকে অনেক পোকামাকড় ছিল। এমন কোনো জায়গা যেখানে হয়তো আলো পড়ে না কখনো। স্যার, কোনো আন্ডারগ্রাউন্ড জায়গা হবে, কোনো স্টোর রুম? একদম ঠিক। আর একটা কথা, এসো। এইটা এই মেয়েটির নেজাল সিস্টেম, ল্যারিংস দেখো। নাকের মধ্যে লালচে দাগ। ঠিক কথা। একে এনার্জিক রাইনাইটিস বলে, আর এটা তখনই হয় যখন কোনো মানুষ, যখন কোনো বন্ধ অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে থাকে। ও, কোনো আন্ডারগ্রাউন্ড ঘর যেখানে আলো পড়ে না আর স্যাঁতস্যাঁতে। খুব তাড়াতাড়ি আমাদের জায়গাটা খুঁজে বের করতে হবে। যদি খুনি লাশটাকে গাড়ির ডিকিতে রেখে থাকে, তাহলে দ্বিতীয় দিন গাড়িটাকে ধোয়াতে নিশ্চয়ই নিয়ে গিয়েছিল কোনো গ্যারেজে ট্যারেজে। হ্যাঁ, ওখানকার আশেপাশে যতগুলো গ্যারেজ আছে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, কোথাও না কোথাও নিশ্চয়ই জানা যাবে, তাই না? ওকে। না স্যার, কেউই কমলার গায়েব হওয়ার কোনো রিপোর্ট দায়ের করেনি। কেউ লেখায়নি? না স্যার। তাহলে ওর পরিবারের কারোর কোনো চিন্তাই নেই ওর নিখোঁজ হওয়ায়? স্যার, ওই লোকগুলো মিলে আবার কমলার পরিবারের লোকদের কোনো ক্ষতি না করে বসে স্যার। এই কমলা মঙ্গলবাড়িতে থাকতো, তাই না? চলো ওখানে গিয়ে ওর ফটো দেখাই, কেউ না কেউ তো নিশ্চয়ই বলতে পারবে ও কোথায় থাকতো। স্যার 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 আমাদের সাহায্য করুন প্লিজ স্যার। কি হয়েছে? হ্যাঁ, আমাকে একটু বলুন তো। স্যার, আমরা খুব প্রবলেমে আছি স্যার, আর আপনারাই শুধু আমাদের হেল্প করতে পারবেন। আরে কিন্তু এক মিনিট, আপনারা একটু বসুন। স্যার, বসার সময় নেই স্যার, আমাদের মেয়ে জ্যাসমিন নিখোঁজ হয়ে গেছে স্যার। কি? আপনাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে? কিভাবে? কাল রাতে তো আমি ওকে ওর ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সকালে উঠে দেখলাম যে ওর ঘর ফাঁকা ছিল, পুরো বাড়িতেও কোথাও ছিল না স্যার। আপনারা কি আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছেন? হ্যাঁ স্যার, কিন্তু ওকে কোথাও পেলাম না। আমরা কালকেই ওই নতুন বাড়িতে শিফট হয়েছি স্যার। যদি আগে আমরা জানতাম যে এই বাড়িটা তো আনলাকি, এতটা অভিশপ্ত, তাহলে আমরা এখানে আসতাম না। এক মিনিট। আচ্ছা, আমাকে এটা বলুন, কালকে রাত্রে আপনাদের মেয়ে ঠিকঠাক ছিল তো? আপনারা ওকে আবার বকাবকি করেননি তো? দেখুন, কখনো কখনো বকাবকির কারণে। স্যার, আসলে কাল রাতেও আমাদের ঘুম থেকে তোলে আর বলছিল যে জানালায় একটা বাচ্চা এসে ওর কাছে হেল্প চাইছে। জানলা দিয়ে কোনো বাচ্চা সাহায্য চাইছিল? হ্যাঁ স্যার, আমাদের মনে হলো ও হয়তো মজা করছিল, এই জন্য আমরা ওকে বকে শুইয়ে দিয়েছিলাম। সকালে উঠে দেখি ও নিখোঁজ। স্যার, প্লিজ আমার বাচ্চাটাকে খুঁজে বের কর। জানি না আমার মেয়েটা কোথায়, কি অবস্থায় আছে। তোমার খুব ভয় করছে না? আমারও ভয় করছে। একটা কথা বলবো, আমার মা বলে যে যে প্রবলেমের সময় সবসময় ভগবানকে মনে করো। আরে এই যে শোনো ভাই, আজকালের মধ্যে এখানে কোনো লাল রঙের গাড়ি এসেছিল, অ্যালসব কার। শোনো, তুমি কোনো লাল রঙের অ্যালসফ কার দেখেছো?
আজকালের মধ্যে কোনো লাল রঙের অ্যালসব কার এসেছিল সার্ভিসিং এর জন্য? কি বললেন আপনি? লাল রঙের অ্যালসপ কার? হ্যাঁ, এরকম কোনো কার এসেছিল 1-2 দিনের মধ্যে সার্ভিসিং এর জন্য? কাল পরশু একটা এসছিল বোধহয়। কে ধুয়েছিল কারটা? বিরজু। বিরজু? ডাকো তো ওকে। বিরজু, আয় দিকে তাড়াতাড়ি। এই মহিলাকে কোথাও দেখেছেন আপনি? আরে আরে বাপরে, এটা তো কমলা, তাই না? আগে হ্যাঁ, কি হয়েছে ওর? মহিলা মারা গেছেন, ওনাকে কেউ খুন করে দিয়েছে। কে? এটা খোঁজ করার জন্যই আমরা এখানে এসেছি। আচ্ছা, আপনি এটা বলুন যে কমলা এখানে কোথায় থাকতেন? ওই সামনে, আসুন। হ্যাঁ। ওইদিকে? হ্যাঁ, ওই সামনেটায়। এই যে। এই মহিলাটিকে? কমলার বন্ধু রেখা। 3 মাস ধরে কমলা নিখোঁজ ছিল, ওই জন্য বাড়িওয়ালা ঘরটা ভাড়া দিয়ে দিয়েছে। ও ঠিক আছে, আপনি যেতে পারেন। রেখা দেবী, আগে বলুন। আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডি মানে? সিআইডি মানে পুলিশের লোক। পুলিশ? তো এটাই বলো না, পুলিশ। হায় ভগবান, মানে আমার স্বামী আবার কোনো ঝামেলা করেনি তো? দেখুন, এরকম কোনো ব্যাপার নয়। আমরা আপনার বান্ধবী কমলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কমলা? মানে কমলাকে পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে, কিন্তু যে অবস্থা। ও ঠিক আছে, তো আমাকে কমলার সাথে দেখা করতে দাও না, আমি দেখা করতে চাই। দেখুন, আসলে উনি। ঠিক আছে, আমরা আপনাকে কমলার কাছে নিয়ে হ্যাঁ। যাব, কিন্তু এটা বলুন যে কমলা কোনো ব্যাপার নিয়ে কি চিন্তিত ছিল একটু? চিন্তিত? একদমই না, ও চিন্তিত ছিল না, বরং ও তো খুবই খুশি ছিল। খুশি ছিল? আচ্ছা, ও কোন ব্যাপারে খুশি ছিল কিছু জানেন আপনি? ও নতুন চাকরি পেয়েছিল না, তাই জন্য ও খুব খুশি ছিল। হ্যাঁ। নতুন চাকরি? কোথায়? ও হ্যাঁ, জওয়ালা কলোনি 12 নম্বরে। জোয়ালা কলোনি 12 নম্বর। স্যার, গাড়ির নাম্বার তো আমি নোট করিনি। ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা, গাড়িটার সার্ভিসিং ছাড়া অন্য কোনো কাজ করিয়েছিল কি? হ্যাঁ স্যার, গাড়ির সার্ভিসিং এর সাথে সাথে ওনারা গাড়ির টায়ারও বদলিয়েছিলেন। টায়ারও বদলেছিল? আচ্ছা, ওই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার, লোকটার মুখটা তো দেখতে পাইনি। মুখ দেখতে পাওনি? হ্যাঁ। কেন? ও মাস্ক পরেছিল। দিনের বেলায় মাস্ক? হ্যাঁ স্যার, ওই সাদা রঙের হয় না যেগুলো অসুস্থ মানুষরা পরে। ও আই সি। আচ্ছা, ও পেমেন্ট কিভাবে করেছিল, ক্যাশে না কার্ডে? পুরো টাকা তো আগেই দিয়ে গেছিল, নগদে। নগদে? তো গাড়ি নিতে কটার সময় এসেছিল? স্যার, উনি তো আসেননি। উনি বলেছিলেন যে জোয়ালাধারা কলোনিতে গাড়িটা ছেড়ে দিও। স্যার, জওয়ালাধারা কলোনি, অভয় আর নেহাও তো ওখানেই থাকে। এই দুটো কেস একে অপরের সাথে জুড়ে নেই তো? ও, এটা কি করছো? ভালো বাচ্চারা এমন করে না। ন্যাপকিনটা এখানে রাখতে হয়। জেসমিন, শ্লোককে বাঁচাতে এসেছিলে আর নিজেই ফেসে গেছো। এখন চুপচাপ ভালো বাচ্চাদের মতন খাবারটা খেয়ে নাও।
আর হ্যাঁ, একটুও খাবার যেন নিচে না পড়ে, হ্যাঁ? বুঝলে? আঙ্কেল ছেড়ে দেন না আঙ্কেল, আমরা বাড়ি যাব প্লিজ আঙ্কেল, এখন থেকে এটাই তোমাদের বাড়ি। প্লিজ আমাদের ছেড়ে দাও আঙ্কেল, আমি মা বাবার কাছে যেতে চাই। ভালো বাচ্চারা খাবার খাবার সময় কথা বলে না। চলো, চুপচাপ খেয়ে নাও। শাবাশ। স্যার আমি একদম সত্যি কথা বলছি, কালকের রাত্রে আমি কোনো বাচ্চাকে এখান থেকে বাইরে যেতে দেখিনি। তাহলে কে দেখেছে? আমার মেয়েটা ভেতরে শুয়েছিল, এখন আর ও ওখানে নেই, তাহলে বাইরেই গেছে না? কে নিয়ে গেছে ওকে? সেটা আমি কি করে বলবো? বলতে তো হবেই। সিকিউরিটি গার্ডের কাজটা কি সেটা জানো তো? পাহারা দেওয়া স্যার। তো কাল রাতে পাহারা দিচ্ছিলে না নাক ডাকছিলে? নাক ডাকা? নাক ডাকা বোঝো না? ঘুমানোর সময় যখন নাকের মধ্যে থেকে এই ধরনের একটা আওয়াজ বেরোয় সেটাকে নাক ডাকা বলে, বুঝেছো? কাল রাতে কিছু সময়ের জন্য আমার তো ঘুম এসেছিল ঠিকই, কিন্তু নাক ডেকেছিলাম কিনা সেটা তো বলতে পারবো না। তুমি কি পাহারা দেওয়ার জন্য টাকা পাও না ঘুমানোর জন্য? তুই রাতে ডিউটিতে ঘুমোচ্ছিলি আর কেউ আমার বাচ্চাকে তুলে নিয়ে গেল। এক মিনিট আপনি একটু শান্ত হন। এই বাড়িটাই এসে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। যদি আমরা এখানে না আসতাম তাহলে আজ আমার মেয়েটা আমার কাছে থাকতো। স্যার। সচিন, হ্যাঁ স্যার, বাচ্চার আঙুলের ছাপ আছে। ছাপ রয়েছে? এই দেখুন স্যার। হ্যাঁ, এর মানে জাসমিন ঠিকই বলছিল, কোনো বাচ্চা এখানে এসেছিল সাহায্য চাইতে। স্যার এটাও তো হতে পারে যে জাসমিন কিডন্যাপড হয়নি, বরং ওনারা ঘুমিয়ে পড়ার পর ওই বাচ্চাটাকে বাঁচাতে গেছে। স্যার ওর বয়স মাত্র 10 বছর, ও কাউকে কি হেল্প করবে? বাচ্চাদের এত আন্ডারস্টিমেট করবেন না, বুঝলেন? আমরা অনেক এরকম কেস দেখেছি যেখানে ছোট ছোট বাচ্চারা বড়দের প্রাণ বাঁচিয়েছে। স্যার আপনি একদম ঠিক বলছেন, আমাদের জেসমিন খুব সাহসী, ও সবসময় অন্যকে সাহায্য করতে চায়। স্যার তাহলে এই জেসমিন গেলটা কোথায়? স্যার আমার মনে হয় যে ও সামনের বাড়িটায় গেছে। কি সামনের বাড়িতে? হ্যাঁ স্যার, এই সবাই বলছিল যে সামনের বাড়িটায় কোনো গন্ডগোল আছে, যেই ওখানে যায় নিখোঁজ হয়ে যায়। হ্যাঁ, নিখোঁজ হয়ে যায়? চলো তাহলে দেখতে হবে ওই বাড়িতে কি হয়। এই বাড়িতে রাজ, ওর স্ত্রী সিমরান আর ওর ছোট ছেলে শ্লোক থাকতো। স্যার এটা ওই বাড়িটাই যেখানে কমলা কাজ করতো। তুমি নিশ্চিত জানো তো? হ্যাঁ স্যার। আরে দয়া, তুমি এখানে? হ্যাঁ অভিজিৎ, তুমি যাও। হ্যাঁ, ওই কমলা এই বাড়িতেই কাজ করে। এই বাড়িতে? ওনার মেয়ে জাসমিনও হয়তো এই বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে। স্যার এই কমলাটা আবার কে? আর আমার মেয়ের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক আছে কি নেই সেটা তো এই বাড়ির ভিতরে গেলেই জানা যাবে। অভিজিৎ, আমার তো মনে হচ্ছে যে খুনি এই কলোনিরই কেউ হবে। এসব আপনি কি বলছেন? আমাদের কি আপনারা খুনি ভাবছেন? ওই কার্ডটা যাতে কমলার লাশ রাখা ছিল, সার্ভিসের পরে ওই কার্ডটা এই কলোনিতেই পাঠাতে বলা হয়েছিল, জোয়ালাধারা কলোনি। লাল রঙের আলসাফ কার কার কাছে আছে এখানে? স্যার লাল রঙের আলসাফ কার্ড তো কলোনিতে কারোর কাছেই নেই। কোনো ব্যাপার নয়, ভেতরে ঢুকে দেখি আগে, দেখি কি মজা হচ্ছে। এক্সকিউজ মি, এক মিনিট আপনি একটু পিছনে যান, ঢুকবেন না প্লিজ। বাপরে স্যার, ভয়ঙ্কর একটা দুর্গন্ধ আসছে। আরে ভাই ফ্রেডি, আমরাও তো দুর্গন্ধ পাচ্ছি। মাস্কটা পরে নাও। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার পকেটেও তো মাস্ক আছে। আরে ভাই, প্রতিবেশীরা বলছিল যে বাড়িটা 3 মাস ধরে বন্ধ ছিল, কিন্তু ঘরগুলো তো পরিষ্কারই দেখছি। গন্ধটা খুবই বিকট। লাশ টাশ নেই তো এখানে?
স্যার এটা আবার নয় তো যে কমলার লাশ কিছুক্ষণের জন্য এই বাড়িতে রাখা হয়েছিল? ডক্টর সালুখে বলছিলেন না, লাশটা এমন কোনো জায়গায় রাখা হয়েছিল যেখানে গুমোট পরিস্থিতি, স্যাঁতস্যাঁতে, আলো ঢোকে না। আচ্ছা, এই ঘরে কোনো বেসমেন্ট নেই তো? ও মাই গড, দেখেছো দয়া, এই দুর্গন্ধটা এই ঘর থেকেই আসছিল। বাড়ির বাইরের দিকটা তো সাংঘাতিক পরিষ্কার ছিল, কিন্তু স্টোর রুমটা বড্ড যেন বেশি নোংরা। কোনো না কোনো অপরাধ তো ঘটেছেই এই অন্ধকার স্টোর রুমে। স্যার এরকমটা নয় তো যে কমলাকে এখানেই মারা হয়েছিল? হতে পারে। এসে এই প্লাস্টিকটা খোলো তো একটু। ইয়েস স্যার। মনে হচ্ছে এটা শ্লোকের মা বাবা রাজ আর কিরণের বডি। তার মানে হলো যেই ছেলেটা জাসমিনের থেকে সাহায্য চাইতে এসেছিল সেটা হলো শ্লোকই, আর সে এখনো বেঁচে আছে। স্যার একটা কাজ করি, এই সমস্ত প্রতিবেশীদের বিউরোতে নিয়ে যাই, খুনি তখনই ধরা পড়ে যাবে। না বিবেক, এই শ্লোক আর জাসমিন হয়তো এখন ওই খুনির কবজায় রয়েছে। যতক্ষণ বাচ্চাদেরকে ঠিকঠাকভাবে না উদ্ধার হয়, প্রত্যেকটা স্টেপ খুব ভেবেচিন্তে রাখতে হবে। সাবাস! বাচ্চারা যখন কাজ করে দেখতে বড়ই ভালো লাগে। আমার ইচ্ছে করে দেশের সব বাচ্চাকে এখানে এনে বাসন মাজাতে। শ্লোক, তোমার আরো বন্ধু চাই? বলো। আরে রে 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 রে, আমি তো ভুলে গেছিলাম, তুমি কথা বলতে পারো না। জেসমিন, জেসমিন বলবে এখন। জেসমিন, তোমার বাড়িতে পরিষ্কার করে কে? মা। সেটা তো ভুল কথা। বাচ্চাদের নিজেদের কাজ নিজের করতে হয়। তুমি এর সাজা পাবে। কিরকম সাজা আঙ্কেল? আঙ্কেল এতটা বাজে নয়, নিজেদের ইচ্ছে মতো তোমাদের সাজা দেবে। তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে শাস্তি বেছে নেওয়ার জন্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার প্লিজ কিছু একটা করুন, কিছু করুন স্যার। সবাই চেষ্টা করছে, দেখতে পাচ্ছ না? যদি জাসমিনের শ্লোককে এখনই না পাই, তাহলে সেই দস্যুটা হয়তো ওই বাচ্চাগুলোকেও। কিচ্ছু হবে না বাচ্চাদের, কিচ্ছু হবে না। কি করে বলতে পারছেন স্যার যে কিছু হবে না? শোনো, সিআইডিতে কান্নাকাটি করবে না। আমি এখানে কারো চোখ মশার জন্য বসে নেই। খুনিকে খুঁজে বের করতে হবে, আর সেটা তো আমরা করছি। বেচারি জাসমিন শ্লোককে বাঁচাতে গিয়ে নিজেই ওখানে ফেসে গেল। স্যার আমাদের শ্লোকের বাবার শত্রুদের লিস্ট বের করতে হবে। কারো প্রতিহিংসা এতটা ভয়ানক হতে পারে স্যার? যেই হোক না কেন, সে ওদের বাড়ির প্রত্যেকটা কোণা চেনে।
প্রত্যেকটা কোণা চেনে। নিশ্চয়ই কোনো প্রতিবেশী হবে স্যার। স্যার কোনো কাছের বন্ধুও তো হতে পারে, বা হতে পারে কোনো অচেনা লোকজন কেউ। বাইরের কেউ হলে 24 ঘন্টা বাড়িতে নজর রাখা মুশকিল আছে। এটা আশেপাশেরই কেউ হবে যে দিন রাত বাড়ির দিকে তাক করে বসে থাক। অভিজিৎ, আমাদের খোঁজ নিতে হবে যে প্রতিবেশীদের সঙ্গে এদের কোনো ঝগড়া ছিল কিনা। স্যার এই যে পেপার ওদের বাড়ি থেকে পেয়েছি, তাতে একই কথা বারবার লেখা রয়েছে, আর আমি কখনো নোংরা করব না, কখনো নোংরা করব না। এটা অভিজিৎ, এটা যে দেখছো না, এটা একটা প্রমাণ ওই লোকটার ওদের প্রতি মনটা কতটা বিষিয়ে আছে। অভিজিৎ, এই দড়ির বাঁধনটাকে দেখো। স্যার এই দড়িটা তো, বুঝতে পেরেছো? দড়িটা দেখে তো ঠিকই লাগছে স্যার। হ্যাঁ ফেডরিক, এখনই জানতে পেরে যাব। যাও দড়ি নিয়ে আসো। এই নিন স্যার। ফেডরিক, এটাতে গিট বাঁধো। এত সহজ কাজ? হ্যাঁ। এই নিন, এক্ষুনি বেঁধে দিচ্ছি। এই নিন স্যার, হয়ে গেছে। এখন এই গিটটা ফটোতে যে গিটটা আছে না, ওটার সঙ্গে ম্যাচ করে দেখো। বলো কি পার্থক্য আছে? স্যার এই যে গাঁটটা যেটা ফ্রেডি স্যার বেঁধেছে একদম নর্মাল, যেমন আমরা সবাই বাঁধি। আর এই ফটোতে যে গিটটা আছে, এটা কোনো এক দক্ষ লোকের পক্ষেই বাঁধা সম্ভব। একজন দক্ষ লোক, যেমন কোনো রক ক্লাইম্বার, পাহাড়ে ওঠা যার অভ্যেস। হ্যাঁ, কোনো রক ক্লাইম্বার বা মাউন্টেনিয়ার। অভিজিৎ, খোঁজ নাও, খোঁজ নাও ওই সোসাইটিতে এমন কেউ আছে যে রক ক্লাইম্বিং বা মাউন্টেনিয়ারিং করে। কোথায় তোমরা? এখান থেকে বেঁচে তোমরা পালাতে পারবে না। আমার সাথে বদমাইশি করে ভীষণ ভুল করেছো তোমরা। কোথায় লুকিয়ে আছো তোমরা দুজন? হ্যাঁ, এখান থেকে তো বাইরে বেরোনো যায় না। আঙ্কেল কোথায় চলে গেল? চলে এসো, চলে এসো। কলোনিতে যত বাড়ি আছে সবাইকে গিয়ে জিজ্ঞেস করো, খোঁজ নাও কে আছে যে পাহাড়ে চড়তে জানে, রক ক্লাইম্বিং করতে পারে। খুঁজে বের করো তাকে। ইয়েস স্যার। মা, বাবা, এই তো, এই তো মা, আমার মেয়ে। জেসমিন, ভয় পাস না, আমি আসছি। মা, বাবা, প্লিজ আমাদের বাঁচিয়ে নাও। জেসমিন, ভয় পাস না, আমরা আসছি। বাবা চলে এসেছে, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না তোমাদের। মা, প্লিজ আমাদের বাঁচিয়ে নাও, প্লিজ মা। জসমিন বাবু, ভয় পেও না, কিচ্ছু হবে না তোমাদের, আমরা তোমাদের বাঁচিয়ে নেবো। স্যার তাড়াতাড়ি কিছু করুন, আমার মেয়েটাকে বাঁচান। কিচ্ছু হবে না, আমরা ওদেরকে ঠিক নিয়ে আসবো।
দরজাটা ভেঙে দিই বরং। না, জানি না ভিতরে কোথায় রয়েছে। বাচ্চাদের বিপদ হতে পারে, সুইচ নাইফ বের করো। সচিন, বিবেক, দেখো পিছনে রাস্তা রয়েছে কিনা। আমরা মরে যাবো বাবা, প্লিজ আমাদের বাঁচিয়ে নাও। মা কাঁদিস না মা, সিআইডি এসে গেছে। তাড়াতাড়ি আসো না বাবা, ওই আঙ্কেলটা আমাদের মেরে দেবে। মা প্লিজ, বাবা প্লিজ, আমরা মরে যাবো বাবা, প্লিজ আমাদের বাঁচিয়ে নাও। প্লিজ প্লিজ মা, প্লিজ আমাদের বাঁচিয়ে নাও। ঠিক বলেছো, চন্দন অঙ্কেলের সঙ্গে এমনটা করা ঠিক নয়। চন্দর, তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাগুলোকে ছেড়ে দাও। হ্যাঁ, তাহলে এরা দুজনও বড় হয়ে তোমাদের মতন নোংরা আর অপরিষ্কার হয়ে যায়। চন্দর, আমি হাত জোড় করছি, আমার বাচ্চাকে ছেড়ে দাও চন্দর। ফ্রেডি, ট্রাই করতে থাকো। বাঁচাও স্যার, বাচ্চাগুলো প্লিজ স্যার। শোনো, দেখো বাচ্চাদের ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। পিছিয়ে যাও তুমি। কুকুরও মাটিতে বসার আগে সেই মাটিটা পরিষ্কার করে নেয়, কিন্তু তোমরা যে এত অপরিষ্কার করছো যে জন্তুরাও লজ্জা পেয়ে যাবে। এর আবার কি হলো? এ কি পাগল হয়ে গিয়েছে? এই দেখো, আমরা বসে তোমার কথা শুনবো, হ্যাঁ? কিন্তু বাচ্চাদের ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। বাবা মায়ের কাছে যেতে চাও তুমি শ্লোক? হ্যাঁ, যেতে ছেড়ে দাও চাও? বাচ্চাদের, নাহলে গুলি করে দেবো। চলো, ছেড়ে দিই তোমায়, চলো ফেলি তবে। ওকে ছেড়ে দাও আঙ্কেল, ওকে ছেড়ে দাও, চলো, ছেড়ে দিই। ছেড়ে দাও আরে ছেড়ে দাও আঙ্কেল, ওকে ছেড়ে দাও। কিছু হবে না তোমার। বাচ্চাদের মারছিস? অপরিষ্কারকে আমি ঘেন্না করি। সেটা খুবই ভালো কথা, কিন্তু সমাজের নোংরা সাফ করার আগে নিজের মনের নোংরাগুলো সাফ করা দরকার। যা কিছু তুই শ্লোকের মা বাবার কমলার সঙ্গে করেছিস সেগুলো ঠিক ছিল? বুঝিয়েছিলাম তো যে আমার আশেপাশে অপরিষ্কার যেন না থাকে। না, হ্যাঁ? কিন্তু না, কি বলেছিলে তুমি? ওরা বাচ্চা। হ্যাঁ, ক্ষমা করে দাও। বাচ্চা নয় ওরা, শেখার বয়স এখন ওদের, আর তোমরা ওদের মা বাবা। আর তুই ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই কি আমাকে বলছিলিস? ছেড়ে দাও, হ্যাঁ, ছেড়ে দাও। ছোটখাটো ভুল এটা, ক্ষমা করে দাও। আরে এখন যদি এরা ছোট ভুল করে থাকে, কালকে এরা বড় ভুল করবে। আমাদের বাচ্চাকে ছেড়ে দাও। যদি এখন না থামাই এই বাচ্চাদের, তাহলে বড় হয়ে কি করবে তোমাদের জানা নেই। এখনই শ্রদ্ধা রয়েছে, শাস্তি তো তোমরা পাবেই। তোমাদের সবার শাস্তি হবে। নোংরা ছিল ওরা, নোংরা লোকেদের এমনই পরিণতি হওয়া উচিত। অপরিষ্কারের পরিণাম মৃত্যু। জীবন আর মৃত্যু উপরওয়ালার হাতে থাকে। তোকে কে অধিকার দিয়েছে এই সমস্ত কিছু করার? ছোটবেলায় যখন আমি ঘর কোনো সময় নোংরা করে ফেলতাম, তখন আমার বাবা আমাকে বেল্ট দিয়ে মারতো, বেল্ট দিয়ে। এইটা
আমি যখন লোকের ভিতরে অপরিষ্কার দেখি তখন নিজের ভিতর থেকে রাগ বেরিয়ে আসে। বাবা আমাকে মেরো না, বাবা বাবা আমাকে মেরো না। কিন্তু তুমি শ্লোকের মা বাবাকে মারলে কেন? ওরা শ্লোকের ভুলগুলোকে আড়াল করছিল, ওকে বোঝানোর বদলে আমার সাথে ঝগড়া শুরু করেছিল। এই দেখুন আপনার ছেলে কি করেছে। আরে বাচ্চা ছেলে করে ফেলেছে, আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি। কথাটা পরিষ্কারের নয়, কথাটা শিক্ষিত করার। আরে ভাই বাচ্চা আছে, এবার কি এর প্রাণ নেবে? আরে ও আজকে ছোট ভুল করছে, কালকে বড় ভুল করবে, আপনি আমাকে শেখাতে আসছেন। কোথায় আপনি ওকে শিক্ষা দেবেন? তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। তাহলে পরিষ্কার কি করবে? হ্যাঁ সেটা আমরা দেখে নেব। তুমি এখন হসপিটালে যাও, আরাম করো। ওকে, যাও বিবেক, নিয়ে যাও ওকে। না না না, আমি পরিষ্কার করব, যাও, আমি নিয়ে যাও। এখানের পরিষ্কার করব, ওখানের পরিষ্কার করব, দেশের পরিষ্কার করব, যাব না। স্যার থ্যাংক ইউ সো মাচ। যদি আপনারা না থাকতেন তো হয়তো আমাদের বাচ্চাকে আর কোনোদিনও দেখতে পেতাম না। এসব কথা বলে আপনারা আমাদের লজ্জায় ফেলছেন। না স্যার, সত্যি আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। হয়তো এটা ভগবানেরই ইচ্ছে, একটা মেয়ের সঙ্গে একটা ছেলেও পেলাম। আপনারা যে শ্লোককে অ্যাডাপ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন এটা খুবই ভালো কথা। নাহলে আমরা এটাই ভাবছিলাম যে বাচ্চাটা ঠিকঠাকভাবে বড় হতে পারবে কিনা। স্যার আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আমরা ওকে এত ভালোবাসবে যে ও কখনোই মা বাবাকে মিস করবে না। আচ্ছা, অ্যাডাপশনের পেপার ঠিকঠাক করে নেবেন কিন্তু, তারপরেই অ্যাডাপশন লিগ্যালাইজড হয়। শিওর স্যার। আচ্ছা শ্লোক, এবার তুমি বলো যে তুমি আমাদের সঙ্গে থাকবে না তোমার দিদির সঙ্গে থাকবে? দিদির সাথে। আচ্ছা